সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানবো গান্ধীজির সত্যাগ্রহ ও সর্বোদয় সম্পর্কে। এই ভিডিওটি পুরোপুরি নোট আকারে থাকবে। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকার পাবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ভূমিকা: গান্ধীজির একটি সর্বশ্রেষ্ঠ উদ্ভাবন, আবিষ্কার অথবা সৃষ্টি হলো তার সত্যাগ্রহের ধারণা। এটির দ্বারা গান্ধীজি বুঝিয়েছিলেন সত্যের প্রতি অবিচল আস্থাকে এবং অন্যায়ের সাথে পূর্ণ অসহযোগকে। এক কথায় গান্ধীজি সত্যাগ্রহ বলতে যা বুঝিয়েছিলেন তা হলো সত্য, অহিংসা ও আত্মত্যাগ ও এই তিনটি মৌল উপাদানের ওপর ভিত্তিশীল বিপক্ষে হৃদয় পরিবর্তনকারী এক প্রবল নৈতিক শক্তি বা আত্মশক্তি ও প্রেম শক্তি। গান্ধীর সত্যাগ্রহের উৎস: ডেভিড থোরো-এর এজ এ অন সিভিল ডিসোবিডিয়েন্স গ্রন্থটি থেকে গান্ধীজি সত্যাগ্রহের ধারণা নিয়েছিলেন। এছাড়াও গান্ধীজির সত্যাগ্রহের ধারণাটি বিভিন্ন ধর্মগ্রন্থ যেমন গীতা, বাইবেল, কোরআন দ্বারাও প্রভাবিত ছিল। সত্যাগ্রহের উপাদান: সত্য, অহিংসা ও আত্মনিগ্রহ এই তিনটি মৌল উপাদানের বা মূল উপাদানের ওপর গান্ধীজির সত্যাগ্রহ ভাবনাটি দাঁড়িয়ে রয়েছে। নিম্নে এই তিনটি উপাদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। সত্য: সত্যাগ্রহের প্রথম মৌলিক উপাদানটি হলো সত্য। সত্য বলতে বোঝায় সত্যের পথে চলা ও অন্যায় অপরাধের সাথে আপোষ না করা। গান্ধীজি সত্যকে ঈশ্বর বলে ঘোষণা করেছিলেন। তার মতে সত্য সঠিক, ন্যায়সঙ্গত ও নীতির ওপর প্রতিষ্ঠিত। গান্ধীজি বলেছিলেন একজন সত্যাগ্রহীর প্রথম শর্ত হলো সে সত্যবাদী ও ন্যায়পরায়ণ হবে। সে কথায় ও কাজে সবসময় সত্যকে অনুসরণ করবে। সত্যাগ্রহী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে অবশ্যই সত্যের পথ অবলম্বন করবে। সত্য সত্যাগ্রহীকে নৈতিকভাবে শক্তিশালী করে তুলবে। বলা দরকার যে গান্ধীজির কাছে সত্য ছিল লক্ষ্য এবং সেই লক্ষ্য পূরণের মাধ্যম ছিল অহিংসা। সত্যাগ্রহের দ্বিতীয় মৌলিক উপাদানটি হলো অহিংসা। অহিংসা বলতে বোঝায় হিংসাত্মক কোনো আন্দোলন নয় বা কোনো হিংসা করে নয়, ভালোবেসে শত্রুর হৃদয় পরিবর্তন করাকে। গান্ধীজি সত্য সন্ধানের উদ্দেশ্যে অহিংসার কথা বলেছিলেন। অহিংসার মধ্য দিয়েই সত্য লাভ সম্ভব বলেই একজন সত্যাগ্রহী সর্বদাই হিংসাকে পরিহার করে চলবে। সত্যাগ্রহী অন্যায়কে ঘৃণা করলেও অন্যায়কারীকে ভালোবাসবে। তার যা কিছু বিরোধিতা সবই হবে অন্যায়ের বিরুদ্ধে। সত্যাগ্রহের মূল উদ্দেশ্যই হলো অহিংস পথে অন্যায়কারী হৃদয় পরিবর্তন করে তাকে অন্যায় করা থেকে বিরত রাখা। আত্মনিগ্রহ: আত্মনিগ্রহ বা আত্মপীড়নের নামান্তর হলো সাহস। প্রতিপক্ষের হৃদয় জয় করা এবং তাদের নৈতিক পরিবর্তন ঘটানোর জন্য সত্যাগ্রহীদের এই আত্মনিগ্রহ বা আত্মপীড়ন রূপ সাহসের প্রয়োজন। গান্ধীজির মতে ভালোবাসা কোনো কিছুর দাবি করে না, ভালোবাসা কখনো প্রতিশোধ নেয় না, বরং তার পরিবর্তে নিজে যন্ত্রণা ভোগ করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে পরাধীন ভারতবর্ষে গান্ধীজির অনশন ছিল আত্মনিগ্রহরূপ এক প্রকার ভালোবাসা, যেখানে বৃহত্তর সমাজের স্বার্থ জড়িত ছিল। এবার আমরা জেনে নেব সত্যাগ্রহীর লক্ষণসমূহ সম্পর্কে। গান্ধীজি সত্যাগ্রহীর যে লক্ষণসমূহের কথা বলেছিলেন সেগুলির মধ্যে কয়েকটি বিশেষভাবে উল্লেখযোগ্য হলো: 1. বিপক্ষ ও সহকর্মীর প্রতি হিংসার ভাব পোষণ করা সত্যাগ্রহীর পক্ষে অধর্ম। গান্ধীজি বলেন সত্যকে শুধুমাত্র অহিংসার দ্বারা উপলব্ধি করা যায়, তাই সত্যাগ্রহী কখনোই হিংসার আশ্রয় নেবে না। সত্যাগ্রহীর সংগ্রামের প্রধান চালিকা শক্তি হলো তার চরিত্রের শক্তি। 3. সত্যাগ্রহীর অবশ্যই আত্মরক্ষার অধিকার থাকবে, তবে তা অপরকে আঘাত করে নয়। 4. একজন সত্যাগ্রহী অবশ্যই রাষ্ট্রীয় আইন মান্য করে চলবে, তবে শাস্তির ভয়ে সে আইন মেনে চলবে না। সে জনকল্যাণ ও ন্যায়নীতির বিকাশে আইন সহায়ক বলে আইন মেনে চলবে। 5. সত্যাগ্রহী সদা সর্বদা ত্যাগ করতে প্রস্তুত থাকবে। 6. সত্যাগ্রহ দুর্বলের অস্ত্র নয়, বরং সর্বপ্রকার দুর্বলতা পরিহার না করলে প্রকৃত সত্যাগ্রহী হওয়া যায় না। সত্যাগ্রহী সর্বদা আনন্দের সঙ্গে বন্দুকের সামনে দাঁড়াতে পারবে, তাই সত্যাগ্রহের জন্য যে সাহসের প্রয়োজন হয় একজন অস্ত্র ব্যবহারকারী তা কল্পনাও করতে পারবে না। 7. সত্যাগ্রহী অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, অন্যায়কারীর বিরুদ্ধে নয়। অন্যায়কারীকে ভয় দেখানো বা বিব্রত করা সত্যাগ্রহীর লক্ষ্য নয়, তার হৃদয় জয় করে কাছে টেনে আনাই হলো সত্যাগ্রহীর মূল লক্ষ্য।
এবার আমরা জেনে নেব সত্যাগ্রহের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে। গান্ধীজি সত্যাগ্রহ অনুশীলনের জন্য কতগুলি পদ্ধতির ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। এই পদ্ধতিগুলি হলো অহিংস অসহযোগ। কোনো দেশের শাসন ব্যবস্থায় জনগণ সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা না করলে তাকে বলা হয় অসহযোগ। এইভাবেই সরকারের সঙ্গে অসহযোগিতার মাধ্যমে প্রশাসনকে স্তব্ধ করে সরকারকে জনগণের দাবি মানতে বাধ্য করা হয়। গান্ধীজি ধর্মঘট, হরতাল, বয়কট প্রভৃতির মাধ্যমে সরকারের সঙ্গে অসহযোগিতা করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। আইন অমান্য। গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনের অপর একটি উল্লেখযোগ্য পদ্ধতি হল আইন অমান্য। আইন অমান্যকে গান্ধীজি সংবিধান সম্মত ও বিশুদ্ধ বলে অভিহিত করেছেন। ইয়ং ইন্ডিয়া পত্রিকায় তিনি লিখেছেন, আইন অমান্য আন্দোলন হল ভদ্র ও শান্তিপূর্ণভাবে অনৈতিক নিয়মকানুনকে ভঙ্গ করার পদ্ধতি। অনশন। গান্ধীজির মতে সত্যাগ্রহের অন্য সব পদ্ধতি বা কৌশল বা আন্দোলন ব্যর্থ হলে সত্যাগ্রহী শেষ অস্ত্র হিসাবে বেছে নেবেন অনশনকে। অনশনের অর্থ হলো কোনো খাদ্য বা পানীয় গ্রহণ না করে দাবি আদায়ের লড়াই চালিয়ে যাওয়া। অনশনের চরম রূপ হলো আমৃত্যু অনশন। অধ্যাপক স্টেইনবার্গ অনশনকে একটি অস্ত্রাগারে রক্ষিত সর্বাপেক্ষা ধারালো অস্ত্র হিসাবে চিহ্নিত করেছেন। সত্যাগ্রহের উপরিউক্ত পদ্ধতিগুলি ছাড়াও গান্ধীজি অন্য যেসব পদ্ধতি গ্রহণের ওপর জোর দিয়েছিলেন সেগুলি হলো পারস্পরিক আলাপ আলোচনা, আবেদন নিবেদন ও প্রয়োজন বোধে চরমপত্র প্রদান, অর্থনৈতিক বয়কট, বিক্ষোভ আন্দোলনের অংশ হিসাবে সক্রিয় প্রচারমূলক সভা সমিতি, মিছিল প্রভৃতির আয়োজন ইত্যাদি। চলো এবার একটি ছোট্ট করে মন্তব্য দেখে নেওয়া যাক। একথা ঠিক যে গান্ধীজির সত্যাগ্রহ ভাবনার বিভিন্ন সমালোচনা রয়েছে, কিন্তু আবার এই কথাটিও ভুললে চলবে না যে গান্ধী সত্যাগ্রহ ভাবনা ভারতবর্ষের সমগ্র মানুষকেই একত্রিত করেছিল জাতীয় আন্দোলনে। এছাড়াও বর্তমানে ভারতে বিভিন্ন সরকার বিরোধী আন্দোলনে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ ও অহিংস পথ গ্রহণ করতে দেখা যায়। ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশেও শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলন লক্ষণীয়। এখানে গান্ধীজির সত্যাগ্রহ ভাবনার প্রাসঙ্গিকতা ধরা পড়ে। এখন আমরা জেনে নেব গান্ধীজির সর্বোদয় ধারণা সম্পর্কে। গান্ধীজির সর্বোদয় ধারণার উৎস। মহাত্মা গান্ধীর চিন্তাধারা সমূহের বা মতবাদ সমূহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মতবাদ হল সর্বোদয় ধারণা বা মতবাদ। মহাত্মা গান্ধী এই সর্বোদয় শব্দটির সৃষ্টিকর্তা। তিনি সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেছিলেন। 1904 সালে জোহানেসবার্গ থেকে ডারবান যাওয়ার পথে গান্ধীজি জন রাস্কিনের লেখা আনটু দিস লাস্ট গ্রন্থটি অধ্যয়ন করেছিলেন। পরে তিনি এই গ্রন্থটি গুজরাটি ভাষায় অনুবাদ করে এর নাম দিয়েছিলেন সর্বোদয়। সর্বোদয় ধারণার অর্থ। গান্ধীজির সৃষ্ট সর্বোদয় কথাটির ব্যুৎপত্তিগত অর্থ হল সকলের কল্যাণ বা সকলের মঙ্গল। সর্ব ও উদয় এই দুইটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে সর্বোদয়। গান্ধীজি তার আত্মজীবনী গ্রন্থ দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথে বলেছিলেন যে জন রাস্কিনের আনটু দিস লাস্ট গ্রন্থটির তিনটি মূল তত্ত্ব বা বক্তব্য তাকে গভীরভাবে প্রভাবিত ও অনুপ্রাণিত করেছিল। সেই তিনটি মূল বক্তব্য বা তত্ত্ব হলো যথাক্রমে: 1. সকলের মঙ্গলই নিজের মঙ্গল, অর্থাৎ সমষ্টির কল্যাণের মধ্যেই ব্যক্তির কল্যাণ নিহিত আছে। 2. বৌদ্ধিক শ্রম ও কায়িক শ্রমের মূল্য সমান, অর্থাৎ সকলেরই যখন কর্মের মাধ্যমে জীবিকা অর্জনের অধিকার আছে তখন একজন উকিলের কার্যের মূল্য ও একজন নাপিতের কার্যের মূল্য সমান। 3. সাধারণ কৃষক ও মজুরের জীবনই হলো আদর্শ জীবন, অর্থাৎ গান্ধীজি সরল ও স্বনির্ভর গ্রামীণ জীবনকে আদর্শ বলে মনে করতেন। তিনি বিশ্বাস করতেন ভারতের শক্তি গ্রামে এবং কৃষকের শ্রমে নিহিত আছে। এই ওপরের বর্ণিত তিনটি আদর্শের ভিত্তিতে গান্ধীজি যে সমাজের পরিকল্পনা করেছিলেন তারই নাম সর্বোদয় সমাজ। এরপরে তোমরা প্যারা করে লিখবে, গান্ধীজির সর্বোদয় ধারণার ভিত্তি ছিল সর্বব্যাপী ভালোবাসা। তার মতানুযায়ী সর্বোদয় সমাজ ব্যবস্থা হবে সকল প্রকার শোষণমুক্ত, অহিংসা ও প্রেমে সমৃদ্ধ সাম্যবাদী সমাজ, যেখানে শ্রমিক, কৃষক, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সাধু, শয়তান ও ভিখারি সকলেই সমান বলে বিবেচিত হবে। এখানে সবল দুর্বলকে রক্ষা করবে, শিক্ষিত অশিক্ষিতকে শিক্ষা দেবে। এর পাশাপাশি এই সমাজের উৎপাদন ব্যবস্থায় সকলেই শ্রমদান করবে। চলো এবার তাহলে দেখে নেওয়া যাক গান্ধীজির সর্বোদয়ের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। 1. আত্মত্যাগ।
গান্ধীজির মতে অপরের স্বার্থে আত্মত্যাগ হলো সর্বদয়ের মূল আদর্শ। আত্মসুখের পরিবর্তে অপরের সুখ স্বাচ্ছন্দ্য বিধানই হবে এখানে প্রত্যেকের আদর্শ। এই সর্বদয় সমাজে প্রত্যেকের লক্ষ্য হবে অপরের স্বার্থে কিছু দান করা, গ্রহণ করা নয়। এই রকম সমাজে কোনরূপ দ্বন্দ্ব বা বিদ্বেষ থাকবে না। অধ্যাপক বিশ্বনাথ প্রসাদ ভার্মা এ প্রসঙ্গে মন্তব্য করেছেন, দ্য সিগনিফিক্যান্স অফ সর্বদয়া লাইস ইন স্ট্রেসিং দ্য পার্মানেন্ট ভ্যালু অফ সেলফ অ্যাব্রোগেশন। 2. শ্রেণী বিদ্বেষ মুক্ত সমাজ। সর্বদয় আদর্শের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে এই সমাজে কোনো রকম শ্রেণী বিদ্বেষের অস্তিত্ব থাকবে না। সর্বদয় সমাজ হবে বিদ্বেষ মুক্ত ও দ্বন্দ্বমুক্ত এক সমাজ। এই শ্রেণী বিদ্বেষ মুক্ত সমাজের প্রত্যেক সদস্যের লক্ষ্য হবে অপরের সুখের জন্য আত্মত্যাগ করা এবং ব্যক্তিগত সুখের পরিবর্তে পরের সুখকে আদর্শ হিসাবে গ্রহণ করা। 3. কর্মমুখীনতা। গান্ধীজির সর্বদয় আদর্শের তথা সমাজের পরবর্তী বৈশিষ্ট্য হল সকল ধরনের শ্রমের মূল্যের স্বীকৃতি। এই সর্বদয় সমাজে শ্রমদান হলো বাধ্যতামূলক। এখানে কোনো ব্যক্তি শ্রমদান থেকে মুক্ত নয়। এক কথায় এখানে পরিশ্রম করে সকলকে বেঁচে থাকতে হবে এবং খেতে হবে, কেননা শ্রমের মাধ্যমে ব্যক্তির আধ্যাত্মিক জীবন ও বস্তুগত জীবনের মধ্যে ঐক্য গড়ে ওঠে এবং ব্যক্তির উৎকর্ষ সাধিত হয়। 4. সত্য ও অহিংসা। সর্বদয় দর্শনের বা ধারণার পরবর্তী বৈশিষ্ট্য হল সত্য ও অহিংসা। তিনি সত্য ও অহিংসার ভিত্তিতে এমন ধরনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন যেখানে প্রতিটি মানুষ তার আধ্যাত্মিক ও নৈতিক উন্নতির সমান সুযোগ পাবে। 5. দল ব্যবস্থার বিরোধিতা। গান্ধীজির পরিকল্পিত সর্বদয় সমাজের আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হল রাজনৈতিক দলের অস্তিত্ব না থাকা। দলহীন গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে শাসন ব্যবস্থায় সমাজের সকল ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে। ফলশ্রুতিতে সর্বদয় সমাজে সার্বিক উন্নতি ত্বরান্বিত হবে। গান্ধীজির পরামর্শ অনুযায়ী দলহীন গণতান্ত্রিক সর্বদয় সমাজ পরিচালিত হবে ধর্মনিরপেক্ষতার নীতির ভিত্তিতে। 6. গ্রামীণ সমাজ জীবনের প্রাধান্য। গান্ধীজির সর্বদয় আদর্শের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল গ্রামীণ সমাজ জীবনের ওপর গুরুত্ব আরোপ। গান্ধীজির মতে ভারতীয় গ্রামীণ সমাজ জীবনই মানুষকে আধ্যাত্মিক ও বৈষয়িক মুক্তির পথ দেখাতে পারে। যন্ত্রযুগের দুঃস্বপ্নের হাত থেকে মুক্ত এমন সমাজ হবে সর্বদয়ের আদর্শ, যেখানে মানুষের স্বভাবজাত মূল্যবোধ প্রাধান্য পাবে এবং সবাই প্রেম ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবে। গান্ধীজির এই সর্বদয় আদর্শ আধুনিক ইউরোপীয় সভ্যতার বিরোধী ছিল আধুনিক শিল্প সভ্যতার, কারণ এই আধুনিক যন্ত্রচালিত সভ্যতা ও শিল্পনীতি ব্যক্তিসত্তা ও সুকুমার বৃত্তিসমূহকে ধ্বংস করে থাকে। 7. সকলের স্বার্থে ভূদান ও সম্পত্তি প্রদান। গান্ধীজির সর্বদয় নীতির উল্লেখযোগ্য দিক হল শাসন ক্ষমতা প্রয়োগকারী কর্তৃপক্ষ ও জনগণের মধ্যে দুর্নীতির অবসান ও ভূদানের নীতি। এই নীতি অনুযায়ী ভূসম্পত্তির ব্যক্তিগত মালিকানা বিসর্জন দিয়ে ব্যক্তি সচেতনভাবে সাধারণের স্বার্থে তার জমি ও অন্যান্য সম্পত্তি দান করবে। শহরাঞ্চলের কারখানা ও ব্যবসাকে সামগ্রিক মালিকানা এনে সকলের স্বার্থ চরিতার্থ করার কথাও গান্ধীজি বলেছিলেন। উপসংহার: একথা সত্য যে তার সর্বদয় ধারণার নানান সমালোচনা রয়েছে, কিন্তু তবুও গান্ধীজির সর্বদয় ধারণার গুরুত্বকে আমরা কোনো মতেই অস্বীকার করতে পারি না। তিনি এই ধারণার মধ্য দিয়ে সুস্থ, সমতাপূর্ণ, মুক্ত ও যথার্থ মানবিক সমাজ গড়ে তোলার কথা বলেছিলেন, যেখানে প্রত্যেকের উন্নতি হয়ে দাঁড়াবে সকলের উন্নতির অগ্রদূত। এদিক থেকে অর্থাৎ এই সুসংহত, সুষম ও সুখী জীবনযাপনের প্রেক্ষাপট থেকেই গান্ধীজির সর্বদয় ধারণার গুরুত্বকে স্বীকার করতেই হয়। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এর পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম।